দর্শকরাও এই মুহূর্তে রয়েছে। একবার ফিরদৌস দা, আমি দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে আসছি। একবার হ্যাঁ, আমার সাথে এই মুহূর্তে লেকটাউন থেকে একজন দর্শক রয়েছে। নমস্কার, আমি ময়ূক বলছি। আপনার নামটা বলুন এবং খুব সংক্ষেপে আপনার প্রশ্নটা। আমার নাম তন্ময় মন্ডল। ময়ূকদা নমস্কার, আপনারা ভালো পরিস্থিতিতে নিয়ে এসেছেন, এ নিয়ে কোনো কথা নেই। জেনারেল ডায়রিয়া আর জিরো এফআইআর এর মধ্যে অনেক ফারাক আছে। জিরো এফআইআর এর ভীষণ সুবিধা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ করেটা কি। তারা লুটেরা নেতা, শাহজাহানদের মতো নেতাদের সিকিউরিটি প্রোভাইড করে। তারা আপনারা থানায় গেলে জেনারেল ডায়েরি নেয় না, এফআইআর নেয়। নেতা বলার পরে এফআইআর এর জন্য অনেক লোক বাড়বে, তারা ভোট লুটে সাহায্য করে। এছাড়া তাদের কোনো কিছুই নেই। আপনি খুব যদি ভালো করে খেয়াল করেন, একের পর এক সবাই বলছে জিরো এফআইআর অনেক কাজ বাড়বে, পুলিশের কাজ বাড়তেই পারে। যে আমি সেখান থেকে এফআইআর করতে পারবো, আমার এফআইআর নেবে না। আপনি কি পারবেন পিজিতে ভর্তি হতেন কোনো রেফারেন্স ছাড়া? আপনি কি পারবেন কোনো থানায় গিয়ে? আমার একটা প্রশ্ন আছে অনির্বাণ ব্যানার্জির কাছে। অনির্বাণ ব্যানার্জি তো একটা প্রশ্ন করলেন তন্ময়বাবু লেকটাউন থেকে। আমি এটা নিয়ে আলোচনা করব। ফিরদৌস দা, প্রশ্নটা হলো, আমি সহজভাবে বুঝিয়ে দিই। রেফারে মানে এটা অদ্ভুতভাবে ওনার ভোটেই আমরা জিতছি, আপনার ভোটে, সবার ভোটে জিতছে, কিন্তু নেতারা দেখুন সিস্টেমটা বানিয়ে রেখেছে। বলছেন যে কোনো রেফারেন্স ছাড়া, ময়ূকবাবু সব কিছু বুঝলাম, রেফারেন্স ছাড়া কি এফআইআর নেওয়া হবে বা মুভমেন্ট হবে, যেটা অনির্বাণ কিছুক্ষণ আগে বলছিল। সত্যিই তো এত কিছু ঢাল তলোয়ার নিয়ে মেল করলাম, মেলটা যদি সত্যি অনির্বাণ বললো ডিলিট করে দেওয়া হয়, যদি ফোন করে বলা হয় অনুব্রত দা এরকম একটা এফআইআর তো এসেছে, কি করব, কাজই শুরু হলো না। 72 ঘন্টা পরে যখন আমি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিলাম তখন আমাকে চমকানো হলো। সত্যিই তো। দেখুন, আমি প্রথমেই বলি, আমরা জিরো এফআইআর নিয়ে এত নাচানাচি করার কিছু নেই। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছিল এই জিরো এফআইআর এর কথা। শুধু তাই না, সুপ্রিম কোর্ট বলেছিল সমস্ত এই যে এফআইআর দায়ের হবে সেই এফআইআর গুলো 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে। কিন্তু বাস্তবে হতো না। কেন হতো না? এবং কেন? ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, এবং সেটা কোন সুপ্রিম কোর্ট? ভারতের শীর্ষ আদালত বলা সত্ত্বেও কিছু একটা বলেছে, সেইটা আমাকে আমার সন্তান নেই, আমার ভাই আছে, বোন আছে, তারাও জানে যে কোর্ট যদি কিছু না বলে তাকে কন্টেম্প্ট অফ কোর্ট, মানে আদালত অবমাননা বলে। না, সুপ্রিম কোর্ট সেটা শুধু আদালত অবমাননা সেটা যদি না করেন তাহলে হয়। সুপ্রিম কোর্ট কোনো আইন যদি ব্যক্ত করেন তাহলে সেটা ল অফ দ্য ল্যান্ড হয়ে যায়। যেমন ধরুন জিরো এফআইআর এর কথা বলেছে, দ্যাট উড বি দ্য ল অফ দ্য ল্যান্ড। যেমন ধরুন বলেছিলেন 24 ঘন্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে ওয়েবসাইটে, সেটা ল অফ দ্য ল্যান্ড। কিন্তু ইন প্র্যাকটিস কি হতো? ইন প্র্যাকটিস 24 ঘন্টার মধ্যে বিশেষ এফআইআর তো কোনো দিন জীবনের জন্য আপলোড হয়নি। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন একজন এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন কর্মী, তার বিরুদ্ধে একটা অভিযোগ করা হলো, কিন্তু সেই অভিযোগটা আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়নি। তার কারণ বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি করেছিলেন বলে। এরকম হয়। এবার বলি, এই যে জিরো এফআইআর এর কথা আপনি বলছেন, 173 কথা বলছেন, 176টা পড়বেন। 176 ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে এখানে পুলিশ আধিকারিকের ক্ষমতা কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে সেখানে বলা হলো যে আপনি তথ্যটা তো দিলেন, ইনফরমেশন দিলেন, অভিযোগ করলেন, তারপরের ভূমিকাটা হচ্ছে পুলিশ আধিকারিকের। অর্থাৎ পুলিশ আধিকারিক ইনভেস্টিগেট করবে, তারপরে যদি অফেন্সটা কনস্টিটিউট হয় তখন আসবে তার সেটা নিয়ে প্রসিড করার বিষয়। একদম না, এখানে ফ্যালাসিটা আছে, ভালো করে বুঝুন। যে আগে কি হতো, আগে ধরুন প্রাথমিকভাবে আপনি একটা অভিযোগ করলেন, সেটা এফআইআর হিসেবে ট্রিট করলো, তারপরে ইনভেস্টিগেশন শুরু হলো। এখন ইনভেস্টিগেশন করবে, তারপরে হবে। ফলে এর মধ্যে ফ্যালাসিটা বুঝবেন যে পুলিশ আধিকারিকদের ক্ষমতা কিন্তু আরও বেশি বাড়লো। দ্বিতীয় একটা বলি, যেটা পুলিশ স্টেট তৈরি করার একটা প্রয়াস হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে পুলিশের যে স্বেচ্ছাচারিতা, এই পুলিশ স্টেটের যে কনসেপ্ট, তার কারণ এটার বেশ কিছুটা সময় লাগতে পারে। আমাদের ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট থেকে এই আইন বিশেষ করে সেটা পুলিশ স্টেটের দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একদিকে এই যে ইনভেস্টিগেশন করে তারপরে সেটাকে প্রসিড হওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেমন ধরুন পুলিশ কাস্টডিতে থাকার সময়কাল বেশি। নাম্বার 3 হচ্ছে যে দেশদ্রোহ নিয়ে দেখুন নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে একটা
একটা ভেগনেস আছে, অর্থাৎ আপনাকে আমাকে পছন্দ হলো না, ঢুকিয়ে দেওয়া হলো ওই দেশদ্রোহের সংজ্ঞার মধ্যে। আপনি শুধুমাত্র মব লিঞ্চিং নিয়ে নাচানাচি করলে হবে না। মব লিঞ্চিং নিয়ে বেশ কিছু রাজ্য তারা আইন তৈরি করেছিল, চাইলে পশ্চিমবঙ্গ করতে পারতো, যদি পশ্চিমবঙ্গ 2019 সালে একটা হয়েছিল, বিল এনেছিল, পাস হয়নি। যাই হোক, কিন্তু আপনার কাছেই যাবো, আজকে বিতর্কের জায়গাই নেই, আজকে একেবারে বোঝার জায়গা, বহু মানুষ জিজ্ঞাসা করছেন, কিন্তু তার আগে আরেকটা ব্রেকিং নিয়ে নিই, এবং এগুলো নিয়েই আপনারা বারবার কথা বলেছিলেন বলে আমি এই ব্রেকিংটা নির্দিষ্টভাবে বিসিআরকে বলবো। ইলেকট্রনিক এভিডেন্স যেরকম আমরা দেখালাম ব্রেকিং নিউজে, তার পাশাপাশি আরেকটা বড় যে পরিবর্তন বা রিফর্ম, নির্দিষ্টভাবে বলা হচ্ছে তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। যে কোনো তদন্ত প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বারবার অনেকে বলেছেন এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, বকটুইতে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। ভিডিওগ্রাফি তদন্তকারীদের ব্যবহার করতে হবে অ্যাপ, এবং সেই অ্যাপে প্রয়োজনে লাইভ স্ট্রিমিং করার মতনও জায়গা তৈরি করছে। আমি জানি না এগুলো হবে কিনা, কিন্তু ব্যবহৃত হবে বিশেষ অ্যাপ। আমি এখানে একটু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে কথাটা বলা, দেখুন একের পর এক বডি ক্যাম, মানে ট্রাফিক পুলিশ যেভাবে বডি ক্যাম ব্যবহার করার নির্দেশ আছে, সেরকম ভাবে আইসিজেএস পোর্টালে লাইভ স্ট্রিম করতে হবে বলা হচ্ছে। না ময়ূক, আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন আছে, সমস্ত তদন্তটা ভিডিওগ্রাফির আওতায় নিয়ে আসতে হবে, তাই তো? এটা সম্ভব? আচ্ছা না, এটা রাজ্য পুলিশ করবে। কস্ট এফেক্টিভনেসটা আমি বলছি, 574টা থানা আছে এই পশ্চিমবঙ্গে, 574টা থানার মধ্যে 5 বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 120টা থানায় সিসিটিভি 20টা দিয়ে মোড়া হয়েছিল। ভেরি রিসেন্টলি আবার 110টা থানার জন্য 38 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাওয়া হয়েছে, এবং সেটা কবে আসবে জানি না। তাহলে এই 120টার পরে 110টা যদি তর্কের খাতিরে ধরে নিলাম রাজ্য সরকার করলো, তাহলে 330টা থানা সিসিটিভির আওতায় টোটালি এলো, তাহলে বাকি থাকছে 344টা থানা যেটা উইদাউট সিসিটিভি বাইরে থাকছে। যখন এই পরিস্থিতি যে থানাগুলোকে সিসিটিভির আওতায় নিয়ে আসা যাচ্ছে না, সেখানে আপনি তদন্ত কি করে ভিডিওগ্রাফির আওতায় আনবেন? আরেকটা জিনিস, বড় প্রশ্ন কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ফিরদৌস দা আপনি বলুন। কিন্তু আমার এই যে আমরা রেফার রোগ নিয়ে একদম মানে সারা দিন ধরে কথা বলছি, পুলিশেরও এই রেফার রোগ আমরা সিনেমাগুলোতে দেখতাম। এই কেস আপনার এখানে হয়েছে, না 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 ওই থানাতে যান, আচ্ছা ওই থানাতে না পাশের থানাতে যান। আমি অস্বীকার করছি না এই আইনের, দেখুন আমি একবারে বলবো না যে আইনের সব ভুল আর মানে সব কিছু খারাপ, একদম না। অনেক কিছু আছে, যেমন বিশেষ করে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার একটা চেষ্টা হয়েছে। আপনারাই তো বলতেন ফিরদৌস দা, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বলা শেষ করতে দিন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই আইনে নির্দিষ্টভাবে এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার একটা প্রচেষ্টা হয়েছে। নিশ্চিতভাবেই বেশ কিছু ভালো দিকও আছে, কিন্তু আলটিমেট জেনে রাখবেন এই আইনকে যারা ব্যবহার করবেন তাদের সদিচ্ছার উপর নির্ভর করে সবকিছু। শুধু আইন থাকলে হবে না, সদিচ্ছার উপর নির্ভর করে সবকিছু আইনে লেখা আছে। আমাদের দেশে এমন কোনো বস্তু নেই যেটা নিয়ে আইন নেই। আইনে তো ভালো ভালো কথাই লেখা আছে, কিন্তু যারা আইন প্রণয়নকারী, যারা বিশেষ করে এই আইনটিকে যারা ড্রাইভ করবেন, আইনটিকে যারা চালাবেন, ওই যে কথায় কথায় বলে না আইন আইনের পথে চলবে না, আইন আইনের পথে চলে না, আইনকে আইনের পথে পরিচালিত করতে হয়। যারা পরিচালনা করবেন তারা যদি ন্যায়সঙ্গতভাবে পরিচালনা না করেন, তাহলে এই ভালো ভালো কথা আইনেই লেখা থাকবে, আসলে সমাজের কোনো কাজ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে তো হয়ই না, তার কারণ পুলিশ মানে ইমপ্লিমেন্টিং অথরিটিকে দেখতে হবে। পুলিশ মন্ত্রী মানে এর দায়টা পুলিশ মন্ত্রী এবং আইন মন্ত্রী রাজ্যের মলয় ঘটক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই নিতে হবে। দেবাশিস দত্ত, আমি অনির্বাণ আসছি আপনার কাছে, আসছি অনির্বাণ বাবুর কাছে যাওয়ার আগে আমি দেবাশিস ধর এই পুলিশের রেফার রোগটা, এই থানা থেকে ওই থানা পাঠানো, ওই থানা থেকে ওই থানা পাঠানো, আমাকে প্রথমে আমি যদি মার খাই তারপর আমাকে দেখতে হবে চারপাশে এটা কোন জায়গা, সে কাছাকাছি থানা কোনটা, থানায় গিয়ে জানবো না 1 কিলোমিটার আগে অন্য থানা। এটা তো বন্ধ হবে। ভারত সরকার এই জায়গাগুলো তৈরি করছে। দেখুন এটা অত্যন্ত ভালো কাজ করেছেন ভারত সরকার, কারণ আমি নিজে একসময় জেলার এসপি ছিলাম বা অ্যাডিশনাল এসপি এসডিপিও থাকার সময় আমি দেখেছি কখনো কখনো মার্ডার বা কোনো হিনিয়াস ক্রাইম যদি হতো, ডাকাতি, সেক্ষেত্রে কি করতো একটা মানে এটাও দেখেছি বিএলআরওকে নিয়ে এসে মাপা হতো যে কোন কার জুরিসডিকশনে পড়ছে। এক্ষেত্রে এটা হওয়ার আগে কোথায় থানা চলে যাবে অপরাধীকে ধরতে, তার আগেই এটা কিন্তু পুরো এই যে দীর্ঘসূত্রিতা তারপরে মাপা হতো মানে কোন জুরিসডিকশনে এসে পড়ছে, ঠিক আছে, এখানে যেখানে। তো
সেই প্রবণতাটা বন্ধ হয়ে আমার মনে হয় এই আইনের আমি সব থেকে যেটা ভালো দুটো দিক দেখছি, যেটা এক হচ্ছে দীর্ঘসূত্রিতা বন্ধ হবে, আর 2 নম্বর হচ্ছে অনেক যেমন এনডিপিএস বা অন্যান্য অনেক যেটা আর্মস অ্যাক্ট বা অন্যান্য যে অ্যাক্টগুলোতে যেখানে ভিডিওগ্রাফি এবং যে ইলেকট্রনিক্স যে আমরা রেফারেলগুলোকে ইউজ করার জন্য, এক্ষেত্রে কিন্তু পুলিশের হাত অনেকটা বাধা হয়ে যাবে এবং পরবর্তীকালে মানুষ আরও সুবিচার পাবে, ঠিক ন্যায়ের ব্যাপারটা অনেকটা প্রতিফলিত হবে। ঠিক